নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। এই সময়ে আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব দুটি হাফে। কিন্তু এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিতেই হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যপাল তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। তিনি মামলা করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপত্তিকর মন্তব্য করেছেন সেই বিষয়ে তিনি আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলা করেছিলেন এবং সেই মামলার শুনানি চলছিল। এর আগেও বেশ কয়েকটি শুনানি হয়েছে এবং আজকে বিচারপতি কৃষ্ণ রাও তিনি জানিয়েছেন যে রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর কোনো মন্তব্য করা যাবে না। মুখ্যমন্ত্রীকে এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্যর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, আমরা যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে সম্ভবত গত 27 জুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন যে যেহেতু দুজন উপনির্বাচনে বিধানসভায় জয়ী হয়েছেন, বিধানসভা উপনির্বাচনে তাদের শপথ গ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছিল, রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে জটিলতা তৈরি হয়েছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে অভিযোগ তুলেছিলেন যে কেন তাদেরকে শপথ গ্রহণ করানো হচ্ছে না, কেন রাজ্যপাল সময় দিচ্ছেন না, তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন কারণ রাজ্যপালের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এই মন্তব্যকে একেবারে মানহানিকর বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তিনি। আমি এই মুহূর্তে সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আমরা যোগাযোগের আরও একবার চেষ্টা করব সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। যেমনটা আপনাদের বলছিলাম যে সেই মামলায় 14ই আগস্ট পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত 14ই আগস্ট পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে, মুখ্যমন্ত্রীকে মানতে হবে। রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর কোনো কথা বলা যাবে না, এমনটাই আপাতত নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের তরফে। আমরা আজকের প্রথম টপিকে আসি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন প্রায় 47 দিন নির্বাচনের প্রক্রিয়া। এই এত বড় নির্বাচনের প্রক্রিয়ায় নরেন্দ্র মোদীর মুখে, অমিত শাহের মুখে বাংলায় সবচেয়ে বেশি কোন স্লোগানটা আপনারা শুনতে পেয়েছিলেন বাংলায়? আপনাদের নিঃসন্দেহে মনে পড়বে যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বাংলায় বারবার এসে বলেছেন যে কেন রাম মন্দিরের উদ্বোধনে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ ছিল বাংলায় সংখ্যালঘু ভোটকে তিনি তোষণ করেন, অনুপ্রবেশকারীদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যাননি। এইটা যেমন তারা বলতেন, একই সঙ্গে তারা বলতেন যে অনুপ্রবেশকারীদেরকে কার্যত তোষণ করতে গিয়ে বাংলায় একটা বিভাজনের রাজনীতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বিভাজনকে সরিয়ে দিতে তিনি হিন্দু শরণার্থী, বৌদ্ধ শরণার্থী, খ্রিস্টান, জৈন, পার্সি সম্প্রদায়ের শরণার্থী যারা 3টে দেশ থেকে এই দেশে এসেছেন এবং 2014 পরে 31শে আগস্টের মধ্যে যারা এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এই ধ্বজা তুলে কার্যত রে রব ফেলে দিয়েছিলেন বাংলায়। শুধু বাংলা নয়, অসম সহ একাধিক রাজ্যে। কিন্তু বাংলায় তার আলাদা মাত্রা ছিল। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুপ্রবেশকারী তকমা আরও একবার দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ভোট ব্যাংকে মানুষ তার প্রতিফলন দেখিয়েছেন। সিএ তো ঘটা করে শুরু হয়েছিল, সেই সিএর এখন কি অবস্থা? সিএতে নিঃসন্দেহে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। বনগাঁ, বাগদা সহ একাধিক জায়গা থেকে নিঃসন্দেহে প্রচুর মানুষ সিএতে আবেদন করছেন। পোর্টাল কার্যত হ্যাং হওয়ার উপায় না, তেমনটা হয়নি। বাংলা থেকে গুটি কয়েক আর অসমে সর্বসাকুল্যে 8 জন সিএতে আবেদন করেছেন। তাহলে যে সিএ নিয়ে এত অতুল কালাম কাণ্ড করলো বিজেপি, সেই সিএ ততটা কিন্তু কামান ডাকতে পারলো না। কেন? তাহলে কি শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে, বিভাজনের রাজনীতির স্বার্থেই সিএ নিয়ে এত তুল কালাম? চলুন আপনাদেরকে আগে প্রতিবেদন দেখাই।
অমিত শাহের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট জল করছে 2024 14ই মের একটি পোস্টে লেখা, যারা ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের ছাড় দিয়েছে, সিএএ বিরোধিতা করেছে, তাদের ভোট দিয়ে যোগ্য জবাব দিতে হবে। ममता बनर्जी दीदी झूठ बोल रही है कि सीए में जो अर्जी करेंगे उनको तकलीफ आएगी। मैं गारंटी देकर जाता हूं बनगांव वालों, किसी को कोई तकलीफ नहीं आएगी, नागरिकता भी मिलेगी और देश में सम्मान के साथ जी भी पाओगे। और मेरे मतवा समाज के लोग जो आए हैं शरणार्थी बनकर, उनको नागरिकता देने का विरोध करती है। वो कहती है बंगाल में हम नहीं देने देंगे। अरे दीदी, आप क्या रोकोगी? नागरिकता केंद्र का विषय है। बंगाल के मतवा समाज के, नमोशूद्र समाज के एक एक भाई बहन को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी करने वाली। সিএএ ইস্যু ছিল বাংলা, অসম সহ একাধিক রাজ্যে বিজেপির ভোট বৈতরণী পার করার কড়ি। 2024-এ ভোটের ঠিক আগে জারি হয়ে যায় সিএএ লাগুর নোটিফিকেশনও। দিল্লিতে শুরু হয়ে যায় নাগরিকত্বের শংসাপত্র বিলি, কিন্তু ভোট মিটতেই নাগরিকত্ব ইস্যু ফিকে। এমনকি নাগরিকত্ব পাওয়ার জন্যও নেই উৎসাহ। 4 মাস সিএএ চালু হলেও অসমে নাগরিকত্বের আবেদন করেছেন 8 জন। এর মধ্যে মাত্র 2 জন ইন্টারভিউ দিয়েছেন, জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এখানেই শেষ নয়, গত সোমবার রীতিমতো হুমকির সুরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, যারা 2015 সালের আগে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদনে অগ্রাধিকার পাবেন। তারা যদি আবেদন না করেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাংলা থেকেও আবেদনের সংখ্যা সীমিত। এমনকি তৃণমূলের তরফে অভিযোগ, মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি পন্থীরাও বেশিরভাগই নাগরিকত্ব পেতে সিএএতে আবেদন করেননি। কিন্তু কেন সিএএতে আবেদনে উৎসাহ নেই বাংলাদেশ সহ 3 দেশ থেকে আগত 6টি সম্প্রদায়ের মানুষের? সিএএ আবেদনের পদ্ধতি অনুযায়ী আবেদনকারীকে প্রথমে নিজেকে বিদেশি বলে ঘোষণা করতে হবে, তারপর পদ্ধতির মাধ্যমে তিনি নাগরিকত্ব পাবেন। অনেকেরই ভয়, বিদেশি ঘোষণার পর যদি নাগরিকত্ব না পান তাহলে কি নাগরিকত্ব আইন মুখ থুবড়ে পড়ল? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। প্রথমে পরিচয় করাবো বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে রয়েছেন। মণিদা, আপনাকে স্বাগত। রয়েছেন শাসক দল, রাজ্যের শাসক দলের মুখপাত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থ প্রতিম রায়। পার্থবাবু, আপনাকে স্বাগত। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুমন রায়চৌধুরী। সুমনদা, স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন ঠাকুর পরিবারের সদস্য, ঠাকুরবাড়ির সদস্য এবং তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। দিদি, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই মমতা বালা ঠাকুরের কাছে আসতে চাইব। দিদি, আমরা জানি যে রাজ্যের 20টি বিধানসভায় এবং 7টি লোকসভায় কম বেশি প্লাস মাইনাস হতেই পারে, যেখানে মতুয়াদের ভোটে একটা বিরাট প্রভাব রয়েছে এবং তারাই ডিসিশন নেন যে তাদের জনপ্রতিনিধি কে হবেন লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে। ফলে স্বাভাবিকভাবেই এত বড় অপরচুনিটি না কখনো তৃণমূল কংগ্রেস ছাড়তে চেয়েছে, না বিজেপি ছাড়তে চেয়েছে। কিন্তু বিজেপির তরফ থেকে আমরা দেখেছি যে সিএ কে ইস্যু করে ঠাকুর পরিবারে জনপ্রতিনিধি তৈরি করা, ঠাকুর পরিবারের একেবারে প্রধানমন্ত্রী আসা থেকে শুরু করে বড়মার সঙ্গে সাক্ষাৎ সবই হয়েছে। এমনকি সিএ নিয়ে কার্যত তুলকালাম পরিস্থিতি। সেই সিএতে আবেদনই নেই বাংলা থেকে, অসমে মাত্র 8 জন। তাহলে এত কিছু যে হলো ভোটের আগে, ঠিক মানুষ কি ভরসা পেলেন না সিএতে আবেদন করার জন্য? অবশ্য সেটাই। তার কারণ হচ্ছে যে আইনের ধারাগুলো তারা দিয়েছে, যে আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি বিদেশ থেকে এসেছি। এবার সেটাকে নিয়ে তার
মানে ফাইনাল কি রেজাল্ট হবে, যে আমি এটা যখনই আমি করব যে আমি বিদেশ থেকে এসেছি, যে আমি বাংলাদেশ থেকে, এই 3টে দেশ থেকে যে কোনো জায়গা থেকে আমি এসেছি, তার প্রমাণ দিতে হবে। আমি যখনই প্রমাণ দেবো তাহলে আমার পিছনে যে ডকুমেন্ট সেগুলো তো আমার আর থাকবে না, এবং সত্য কি আমি সেটা পাবো কি না পাবো তার কোনো রাইট সেখানে কিন্তু এখনও তারা দেয়নি। এবং যে ডকুমেন্টসগুলো তারা দিতে বলছে সেই ডকুমেন্টসগুলো তো কেরই নেই। মতো সম্প্রদায় কেন, আমি বলবো যে ওপার বাংলা থেকে যারা এসছে সেটা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো মানুষ সেই কারণের জন্য তারা দেখছে যে আমার আজকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু আছে, যার দ্বারা আমি নির্বাচন, যারা প্রতিনিধি হয় তাদের আমরা ভোট দিয়ে নির্বাচন করি, অথচ তারা আমাদের বলছে যে আপনারা আবার আমাদের ভোট নিয়ে সরকার গঠন হয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবই কিছু হয়, নেতা মন্ত্রীরা, কিন্তু তারপরে এবার তারা বলছে যে আপনারা আবেদন করুন এবং যে ডকুমেন্টসগুলো আপনার ফরেন এক্সচেঞ্জে আপনি যেটা আপনার যা যা বাংলাদেশে যদি হন, আপনি আফগানিস্তান, পাকিস্তান থেকে, তার ডকুমেন্টস আপনার ওখানে জমা করতে হবে। আর এই ডকুমেন্ট যদি জমা করার পরে না হয় তাহলে সেটাকে তারা অলরেডি তারা ভয় পাচ্ছে। এবং বলবো যে যারা বিজেপি করে, যারা অন্য আদার যে পার্টি, সেখানের থেকে আমি ওটাকে আলাদা রেখে এবার বিজেপির জন্য তারা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী তারা এত করে বলছে মতো সমাজের প্রতি, যে তাদের জন্য যে এখানে এসে বাংলায় এসে তারা বলছে যে আমরাই এখানে তাদের নাগরিকত্ব দেবো, কেউ এটা ঠেকাতে পারবে না, মতোদের দেবো, নমশূদ্রদের দেবো। তাহলে কেন আজকে তারা এত ডকুমেন্টস কেন চাইলো? আর ডকুমেন্ট যেটা নেই, যে জিনিস চাইছে সেটা তো কার কাছে দেওয়া সম্ভবই না, কারণ তারা ডকুমেন্টস নিয়ে আসেনি এখানে, তাহলে কি করে দেবে? তারা সেটা তো ভয় পাচ্ছে, সেই অ্যাপ্লাই করতেই ভয় পাচ্ছে তারা। বেশ, আমি এই প্রশ্নটাই মণিকাঞ্চনদা আপনার কাছে করতে চাইবো। মণিকাঞ্চনদা, একটু আগে আমি অমিত শাহের বক্তব্য শুনছিলাম, বেশি দিন আগে নয়, সদ্য পুরনো বলা যায়। তিনি বলছিলেন দিদি আটকাবেন ঠিক করেছেন, দিদি আটকে দেখান, দিদি আটকাতে পারবেন না, আরও ইত্যাদি ইত্যাদি নানা বক্তব্য। দিদি তো কাউকে আটকাননি, দিদি তো পোর্টালে কোথাও এইভাবে আটকে বসে নেই যে আমি করতে দেব না, পাবলিক করছে না। যাদের জন্য আপনারা বললেন এত হুঙ্কার টুঙ্কার দিলেন, তারাই বলছেন আমরা করব না। দেখুন, দিদি তো আটকায়। প্রথম বিষয় হচ্ছে সিএ কে নিয়ে আমরা যদি এরকম চিন্তা ভাবনা তৈরি করি যে সিএ করেছে কোথায় বিজেপির ভরাডুবি হয়েছে, আজকে মতুয়া অধ্যুষিত দুখানা লোকসভাতেই আমরা এই 2024-এর ইলেকশনে জিতেছি। আবার উপনির্বাচনে হেরেও গেছে। আমি আসছি উপনির্বাচন দিয়ে কোনো পারসেপশন যদি তৈরি করতে হয়, 1-1.5 মাসের মধ্যে উপনির্বাচন নিয়ে যদি কোনো শো হয় তখন আবার বলবো উপনির্বাচনের রেজাল্ট। উপনির্বাচন নিয়ে তো ধারণা দুই জায়গায় জিতেছে, আপনার আসামেও আমরা 9খানা লোকসভা ভোট জিতেছি। তুমি জানো যে কিভাবে উপনির্বাচন জিতেছে, দিদি বসে আছেন, তিনিও জানেন উপনির্বাচন কি। তার মানে লোকসভা নির্বাচনে কোনো অশান্তি হয়নি? না, আমি বলছি আপনি লোকসভা নির্বাচনে ডেটা দিলেন, তাহলে লোকসভা নির্বাচনে কোনো অশান্তি হয়নি স্বীকার করুন। আমি মেনে নিচ্ছি উপনির্বাচনে অশান্তি হয়েছে, যেহেতু ওখানে লোকসভায় আপনাদের প্রার্থী জিতেছে তাই অশান্তি হয়নি। শুধুমাত্র সিএ কে যদি কেন্দ্র করে ভোট হয় তাহলে সেই ভোটে, লোকসভা ভোটের পারসেপশন কিন্তু দেখুন মানুষ ভয় পায়নি। এবার আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন আমরা যখন 2014 জনধন যোজনা লঞ্চ করলাম, তখন এইখানে কংগ্রেস, টিএমসি অনেকেই বলেছে যে মানুষের কাছে টাকা নেই, অ্যাকাউন্ট করে কি হবে, অনেক কথা, হয়তো এই নিয়ে সমালোচনাও আছে, আমি অস্বীকার করছি না। এখনই সুমনদার সময় আসলেই বলবে কোঅপারেটিভের টাকা জমা পড়েছে, কোভিডের সময় টাকা জমা পড়েছে, অনেক তর্ক। কিন্তু আজকে দেখুন তো, এই জনধন যোজনার মাধ্যমেই কিন্তু লক্ষ কোটি টাকা ডিরেক্ট বেনিফিশিয়ারির কাছে আমরা পৌঁছে দিচ্ছি। হয়তো পার্থদার দল এর মধ্যেও কাটমানি খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে, সেটা আলাদা ইস্যু, কিন্তু আমি যেটা বলতে চাইছি তখনও তো মানুষ জনধন যোজনার অ্যাকাউন্ট করার জন্য ব্যাংকে গিয়ে লাইন দেয়নি। আমি যুক্তিটা কেন দিচ্ছি, যে তখন আমরা কিন্তু মানুষ কিন্তু ব্যাংকে লাইন দিয়ে নেই, জনধন যোজনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, চলো সবাই মিলে লাইন দিই। আমরা পার্টি থেকে অর্গানাইজ করে 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 অ্যাকাউন্ট করেছি। আজকে দেখুন ভারতবর্ষের প্রায় 95% লোকের কাছে জনধন অ্যাকাউন্ট আছে, লক্ষ কোটি টাকা মানুষের কাছে পৌঁছচ্ছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, এইবার হচ্ছে সিএ। আমি কেন বলছি, ভারতীয় জনতা পার্টি যখন কিছু একটা ভেবেছে নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করেই ভেবেছে। আমি এর জন্য জনধন যোজনা, আজকে স্বচ্ছ ভারত নিয়ে কত কথা, ওটা তো মণিকাঞ্চনদা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি ডাইভার্ট করছেন। ডাইভার্ট করছি না, আপনাকে পরিষ্কার প্রশ্ন করেছি যে পাবলিক, আমি সেটাই বলছি, আপনাদের সিএ আটকায়নি। আমি বলছি পাবলিক অ্যাপ্লাই করেনি। আপনি আমার শোয়ে আজকে চ্যালেঞ্জ করে বলে যান, শান্তনু ঠাকুর যিনি সিএ নিয়ে এত বড় কথা বলেছিল, তিনি অ্যাপ্লাই করেছেন?
শুনুন আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে আগামী 1 ঘন্টা বসে থাকবেন এই না show-তে। না 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 সে অ্যাপ্লাই করেছি কি করেনি সেটা তাকে কি আরে না, না, আপনি সেই দলের অ্যাপ্লাই মুখপাত্র। করেনি না না আপনি apply- সেই দলের apply মুখপাত্র, আপনি করেনি, বলতে সেইটা পারছেন তোমার কাছে না। প্রমাণ আছে? আপনি এই শোয়ে তুমি তাহলে বসে চুপ বলুন। থাকো 1 ঘন্টা। আপনি এই শোয়ে তোমার বসে কাছে কি বলুন। প্রমাণ আছে? তোমার কাছে আপনি প্রমাণ এই আছে শোয়ে- অ্যাপ্লাই করেনি? আমি তো আপনাকে জিজ্ঞাসা তোমার কাছে করছি। অ্যাপ্লাই আমি তো আপনাকে জানি অ্যাপ্লাই জিজ্ঞাসা করেছি, আমি তো জানি অ্যাপ্লাই করেছি। আরে আপনার তোমার কাছে তো প্রমাণ আছে। দাঁড়ান। আপনি তো শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেছে এটা নিয়ে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বলবেন এই দেখুন কেন্দ্রীয় মন্ত্রী অ্যাপ্লাই করেছে, এবার আপনারাও না করুন। না এবার আপনি এটা তো নিয়ে জানেনই না শান্তনু না, ঠাকুর আমি apply তো করেছে বলছি কিনা। শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করে শান্তনু করেছে। apply করেছে। আপনি বল হ্যাঁ, চ্যালেঞ্জ করছেন আমি তো? বলছি চ্যালেঞ্জ apply করছেন করেছে। তো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ করছেন। apply করেছে। এইবার মজা, বিষয় এইবার যেটা মজা হচ্ছে- দেখুন। এইবার মজা দেখুন। আমি একটু পার্থদা আপনার কাছে জানতে চাইছি। তার মানে উনি এই মুহূর্তে যদি আমি আপনার বক্তব্য ধরে নিচ্ছি মনিদা, আপনি বলছেন শান্তনু ঠাকুর এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে ডিক্লারেশন দিয়েছে যে আমি বিদেশি। একজন বিদেশি ব্যক্তি কি করে ভারতীয় সংসদের মতো একটা কোনোভাবে এটা ভুল divert হচ্ছে। আমি বলতে দেবো না, আমি বলতে দেবো না তোমাকে। CA তে কোনো সময় বলেনি যে declare করতে হবে বিদেশি। কোনোভাবে না। CA কারো citizenship নেওয়ার নয়, citizenship দেওয়ার। আপনার নাম পার্থপ্রতিম রায় নয়। আপনার না, না, সময় না, আপনি বলেছেন? তুমি আরে মুখে আপনার বসিয়ে সময় দিচ্ছ, আপনি তুমি বলবেন। মুখে বসিয়ে দিচ্ছ, আরে বাবা CA তে আপনি কোনো সময় বলবেন, বলা আপনি হয়নি। বলবেন। কোনো সময় বলা আরে হয়নি। বাবা আপনি আমাকে প্রশ্ন করতে দিচ্ছেন এটা কোন গণতন্ত্র? এটা কোন না, না, গণতন্ত্র? এটা কোন গণতন্ত্র? আরে তুমি বলতে মুখে দিন বসিয়ে না। দিচ্ছ কথা। আমি বলতে এটা কোন দিন। গণতন্ত্র? আমাকে প্রশ্ন, সাংবাদিককে প্রশ্ন করতে দেবেন না। অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্ন করতে কিন্তু দেবেন মূল না। তত্ত্ব দিয়ে দাঁড়ান প্রশ্ন দাঁড়ান। করবে না। আমি বলছি আপনার বক্তব্য ধরে নিচ্ছি যে উনি সিএ তে অ্যাপ্লাই করেছেন। ভেরি গুড, উই আর হ্যাপি টু হিয়ার। আমি আপনার কাছে জানতে চাইছি পার্থদা, তার মানে উনি এই মুহূর্তে ডিক্লারেশন দিয়েছেন আমি বিদেশি, আমি বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী হয়ে এসেছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। আমার বক্তব্য হচ্ছে একজন এমন ডিক্লারেশন দিয়েছেন যিনি বিদেশি, তিনি আমাদের সংসদ গণতন্ত্রের মন্দিরে কিভাবে সাংসদ হতে পারেন? না, এটা তো আমরা বরাবর এই কথাটাই বলে আসছি যে যারা নাগরিকত্বের অ্যাপ্লাই করবে বলছে যে তাহলে তো প্রথমে তাকে বলতে হচ্ছে যে আমি ভারতের নাগরিক নই। তাহলে শান্তনু ঠাকুর যদি মণিকাঞ্চনদার কথায় অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই মুহূর্তে তিনি ভারতীয় নাগরিক নন, যতক্ষণ পর্যন্ত তার নাগরিক কনফার্মেশন Exactly. হচ্ছে না, নাগরিকত্ব না পাচ্ছে। এবং সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন দেখা দেবে। তবে আমাদের কাছে যতটুকু খবর আছে, মণিকাঞ্চনদা খবর থাকলেও আমি দায়িত্ব নিয়ে বলছি যে শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি। অ্যাপ্লাই করেনি কারণ তিনি সেই গার্ডস দেখাতে পারেননি। মানুষকে তিনি উৎসাহিত করেছেন কিন্তু নিজে গার্ডস দেখাতে পারেননি। এবং দুর্ভাগ্যের হলো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বরাবর বলে আসছিল যে বাংলায় যারা বসবাস করছে, ভারতে যারা বসবাস করে, যাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, অন্যান্য ডকুমেন্টেশন আছে, তারা নতুন করে নাগরিকত্বের কেন অ্যাপ্লাই করবে? আমরা এই কথাটা বলতে চেয়েছি। এবং বিজেপি তার বিরোধিতা করে বলছে যে লক্ষ লক্ষ মানুষের চাহিদাকে আমরা মর্যাদা দিচ্ছি না, তার জন্য আমরা সিএ এর বিরোধিতা করছি। আজকে মানুষই প্রমাণ করেছে যে অ্যাপ্লাইয়ের যে সংখ্যা কোথাও 8, কোথাও 2, কোথাও নেই। এখান থেকেই প্রমাণিত হয় যে সিএ নামক যে ললিপপ দিয়ে কার্যত মানুষকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা কৌশল বিজেপি করেছে, তার ঝামা ঘষে দিয়েছে সাধারণ আচ্ছা, মানুষ। বেশ, হ্যাঁ। এবং মানুষ হ্যাঁ। বুঝতে পেরেছে এই সিএ যে আইন আসলে নাগরিকত্বকে কোথাও একটা প্রশ্নের মুখে দাঁড় করানোর আইন, সেই পাতা ফাঁদে কোনো মানুষ পা দেয়নি। বেশ, আমি আমি মমতা বালা ঠাকুরের কাছে একটু জানতে চাই। আমি বিশ্বাস করুন হাড়ির খবর জানার জন্য যাচ্ছি না, কিন্তু উনি সবচেয়ে নিয়ারেস্ট, মানে প্রতিবেশী বলতে পারেন। মমতা বালা ঠাকুর, আপনার কাছে কোনো খবর আছে? আপনি একজন রাজ্যসভার সাংসদ, ঠাকুর পরিবারের সদস্য, শান্তনু ঠাকুর তিনি কি অ্যাপ্লাই করেছেন সিএতে? না, সেটা এখনো আমরা শুনিনি। এবং শান্তনু ঠাকুর নিজেই বলছে আমি কেন করব। সে তো নিজেই লোকসভার সময় বলেছে যে আমি কেন করব, আমার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে, তাহলে আমি এটা কেন করব। আর যদি করেই থাকে যেটা উনি বলছে যে উনি করেছে বিজেপি, তাহলে সেটা ও দেখাক। এবং ও তার আগেই তো তার খারিজ হয়ে যাবে তার সাংসদ পদ, তার মিনিস্টার। এবার বলুন মনিদা, আপনি বলুন। এটা আমার জানা নেই যে সে শান্তনু ঠাকুর এটাকে অ্যাপ্লাই করেছে, এটা আমরা এখনো শুনিনি। আমি রাখতে চাইছি 29শে নভেম্বর 1971 এক্সপ্রেস লেটার নাম্বার 26011/16/71, no refugee can apply for citizenship who came after 5th March 1971। আমি বলছি না ভারত সরকার, আমি তথ্য দিয়ে বলছি
সে অ্যাপ্লাই করতে পারে না। যদি এই তথ্যটাকে সত্যি করে ধরা না হয় তাহলে তো আমরা কেউই এখানে সিটিজেনশিপ পাবো না। অনেকেই আছে, কোটি কোটি লোক সিটিজেনশিপ পায়নি, 1 নম্বর বিষয়। 2 নম্বর, ভোটার কার্ড আধার কার্ড থাকলেই যে সিটিজেনশিপ হবে, তাহলে টিএমসির হয়ে ভোটে দাঁড়িয়েছিল আলো রানী সরকার, তাকে তো কোর্ট বলেছিল যে বাংলাদেশি সিটিজেন। তো সুতরাং দুটো জিনিসকে মানুষকে গুলিয়ে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ অ্যাপ্লাই করা হয়নি বলে যে এই তথ্যটার বা এই আইনটার কোনো যুক্তি এটা নেই, করেনি কেন? এরকম কোনো আমি বলছি মানুষ করেনি এইবার কেন? বিষয় হচ্ছে করেনি কেন কেন। করেনি? হ্যাঁ, কেন হয়তো এই ইস্যুটা নিয়ে তোমাদের যে যুক্তিটা, যখন সিএ করা হয়েছে হয়তো সরকারের থেকে আরো বেশি ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল, যে তার সবাইকে মানে CA এর যেটা জন্য কংগ্রেস enroll বারবার করা। বলে, বিজেপি প্রচার না করে রাতের অন্ধকারে যেভাবে জিএসটি চালু করে, যেভাবে রাতের অন্ধকারে আইন চালু করে, সেভাবেই আপনারা কার্যত সিএ কে চালু করে মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না, না, করেছেন। কোনো চাপিয়ে আমি দেওয়ার দাঁড়ান চেষ্টা হয়নি। কংগ্রেসের কাছে যাই, কংগ্রেসের কাছে যাই। সুমনদা, আমরা আর কত কিছু দেখবো? আমরা দেখেছি কৃষি আইন কৃষকদের উপর চাপিয়ে দেওয়া হলো, শেষে প্রত্যাহার হলো। এখন সিএ নিয়ে এত তুলকালাম হলো, গোটা দেশে কার্যত আগুন লেগে গেল, আগুন জ্বললো, অশান্ত হয়ে গেল 2বার 3বার করে। এখন বলছে মানুষ অ্যাপ্লাই করছে না কেন, বোধহয় আমাদের কিছু ভুল ছিল, মানুষকে বোঝানো যায়নি। আপনারা না, আমি বলিনি। দাঁড়ান বলে যে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে, কোনো ভুল বেশ, আমি স্বীকার করিনি, আপনার কথা আবার দেই, রং change করছো, আপনার কথা line দেই। change করছো। ইনিশিয়েটিভের বাংলা আমি যতটা বুঝি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো। আমার বক্তব্য হচ্ছে আপনারা মানুষের দুয়ারে পৌঁছতে পারেন। দুয়ারে এক মিনিট, initiative-এর বাংলা হচ্ছে এক পদক্ষেপ মিনিট, নেওয়া, এক মিনিট। পদক্ষেপ আমি গ্রহণ আমি করা হয়, আমি মানুষের দুয়ারে আমি আমি পৌঁছানো। খুব পরিষ্কার বুঝতে পারছি আপনার বক্তব্য। আপনি বলছেন পদক্ষেপ নেওয়া, আপনারা পদক্ষেপ নেন না, আগে থেকে একটা আইন চালু করে দেন, তারপর দেশের মানুষকে করতে বলেন। কি দরকার করার? শুধুমাত্র সংখ্যাধিক্য আছে বলে আজকে এরকম আইন চালু করুন তো দেখি। কংগ্রেস না, ওরা কি একটা আইন প্রণয়ন করেছিল না, পরে খোঁজ নিয়ে দেখা গেল ওই নিয়মাবলীর ফর্মও ছাপা হয়নি, মন্ত্রকে তার স্ট্রাকচারও তৈরি হয়নি। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। দেখুন, আচ্ছা, পশ্চিমবঙ্গে যদি তর্কের খাতিরে আমরা ধরেও নিই, শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে সবচেয়ে বড় বিজেপি বিরোধী নেত্রী হিসাবে তুলে ধরেন ভারতবর্ষে, তিনি বাধা দিচ্ছেন এই সিএতে অ্যাপ্লাই করার ব্যাপারে। বিজেপি এটা উত্তর দিক, বিজেপি শাসিত অসমে মাত্র 8 জন কেন অ্যাপ্লাই করেছে? কি সমস্যা আছে? মানুষের কেন আস্থা নেই? সুমনদা, একটা খুব বড় ইনফরমেশন দিয়ে দিই, মানে শুধুমাত্র আবেদন নয়, আবার ভয় দেখানো হচ্ছে। হেমন্ত আমি বিশ্ব আসছি, শর্মা আমি তিনি সেটাতেই সম্ভবত তিনি বলেছেন যে যারা আছেন 2015 পরে এসছেন, আবেদন করছেন না, তাদের বিরুদ্ধে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি আসছিলাম, সেটাতেই আসছিলাম, যে 8 জন মাত্র আপনারাই দেখালেন প্রতিবেদনে অ্যাপ্লাই করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, একটা রাজ্যের, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে হুমকি দিতে দেখা যাচ্ছে যে অমুক সময়ের পর বা অমুক সময়ের আগে যারা এসছিল আবেদন না করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মামলার পরে আরও কঠিন কঠিন পদক্ষেপ ভারতবর্ষ তার নাগরিকদের বিরুদ্ধে নেবে। এখন তো ভারতবর্ষ এখন তো আর ওয়েলফেয়ার স্টেট নেই, এটাকে পুলিশ স্টেট আপনি বলতে পারেন। 3 নম্বর হচ্ছে, আজকে এটা প্রমাণিত হয়ে গেল আরও একবার যে সিএ এর প্রতি ভারতবর্ষের মানুষের সেই আস্থা নেই। এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেসব রাজ্যে বিজেপির শাসন, সেই সব রাজ্যের মানুষেরও আস্থা নেই। এবং এই কথাটা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব বহুবার বলেছে। সিএএ হচ্ছে সেই কুমির ছানা যেটা ওরা ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করে, সংখ্যালঘুদের মানসিক নিপীড়ন করার চেষ্টা করে এবং সংখ্যালঘুদের থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার এটা একটা মেশিনারি, এটা ওনারা তৈরি করেছেন। ওনারা কাটতে পারবেন কি পারবেন না, আর ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না। তবে সিএ এর ওপরে মানুষ, ভারতবর্ষের মানুষের তার লেজিটিমেসির উপরে এই জায়গাটা একটু আপনার কাছে জানতে কোনো চাই। ভরসা নেই। আমি মনিকাঞ্চন দা জানতে চাই, যারা সিএ তে অ্যাপ্লাই করবেন না তাদেরকে আপনারা ভয় দেখাবেন? দেখুন, আপনারা সবাই বললেন, আমি বলছি তুমি তার আগে প্রশ্ন করো। না, আমি সোজা হিসেব জানতে চাই। আমি সোজা হিসেব, আমি বলছি পাটিগণিত, বীজগণিত, আমি এখানে খাতা নিয়ে বসে তোমাকে তো তথ্য নিয়ে তথ্যটা বুঝতে হবে তো। না, তথ্যের দরকার নেই, আমার সোজা উত্তরটা দিন। যারা সিএ তে অ্যাপ্লাই করবে না, এনআরসি করে তাদের বাদ দেবেন? না, কত জেল বানিয়েছেন? আমি বলছি 1 মিনিট। 15 ফেব্রুয়ারি 1998 হোম মিনিস্টার বললেন, ভারতবর্ষের হোম মিনিস্টার বললেন ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারী রয়েছে।
আরে 2001 বাবা, আমি বলছি, আরে ভাই please, আমাকে বলতে দেবে তো। মণিকাঞ্চন দা, Why আমি- CA? না না মণিকাঞ্চন না, দা, না, এক why minute। CA? না না মণিকাঞ্চন দা, আচ্ছা, এই যে কোটি কোটি আমি অনুপ্রবেশকারী এখানে আছে, CA তাদের নিয়ে তাড়াবে কি করে? documentary করতে বসিনি। আমি একটা পরিষ্কার প্রশ্ন Documentary করতে বলো না, মানুষকে confuse করতে বসেছো। আমি খুব পরিষ্কার প্রশ্ন করতে ভালোবাসি, পরিষ্কার উত্তর চাই। আমি পরিষ্কার বলছি আপনাকে যে ধরুন কেউ সিএ তে আবেদন করলো না, এই সংখ্যাটা 10এই দাঁড়ালো, কি করবেন? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? আচ্ছা, এই যে 10 জন রয়েছে তার মধ্যে তো এই যে আমি সংখ্যাটা দিচ্ছি এটা কিন্তু আমার তথ্য নয়, আমাকে তো বলতে দেওয়া হলো না। এই যে প্রত্যেকটা হোম মিনিস্টার, কংগ্রেস থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, সিপিএম থেকে ইন্দ্রজিৎ গুপ্ত থেকে শুরু করে সবাই বলেছে ভারতবর্ষে কোটি কোটি, বিশেষ করে পশ্চিমবাংলায় কোটি কোটি অনুপ্রবেশকারী ঢুকে রয়েছে। এবার মানুষ যদি অ্যাপ্লাই না করে তাহলে বুঝবে কি করে ওই 10টা ভালো মানুষ সেজে 10টা ভালো মানুষের মধ্যে দুটো চোল লুকিয়ে রয়েছে, তাদের তো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই আবার তোমার কাছে আমার এই যে প্রশ্ন, এত বাংলাদেশি ঢুকে গেল, এই যে এত পাকিস্তানি ঢুকে গেল, বিএসএফ কি করছিল? এবার কোন BSF বর্ডার দিয়ে ঢুকলো? এক মিনিট, কোন বর্ডার দিয়ে ঢুকলো? আমি সেটার কোন উত্তর border দিচ্ছি। দিয়ে ঢুকলো? একদম border ইন্টারন্যাশনাল দিয়ে বর্ডার ঢুকলো? দিয়ে ঢুকেছে, কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের কোন border স্বাধীনতার দিয়ে? প্রায় আমি 77 আমি বছর হয়ে গেল, মণিকাঞ্চনকে- এখনো ওই কংগ্রেস এত বছর ধরে রয়েছে, কেন সেই বর্ডারটা ফেন্সিং হয়নি? কে জবাব দেবে? আমরা নয় 10 বছর আগে তারা কেন ফেন্সিং করেনি? কে দেবে? একটা লাইন মণিকাঞ্চনকে একটাই খালি প্রশ্ন করছি, শান্তনু ঠাকুর ভারতীয় না ভারতীয় না? একদম ভারতীয়। এইটুকু তাহলে উত্তর দিয়ে দে। কি করে অতগুলো তাহলে মানুষ ভোট সিএ দিবে? কিসের প্রয়োজন? আরে ভাই, তাহলে সিএ কিসের প্রয়োজন? মমতা বালা ঠাকুর, please, এক মিনিট, please, 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 নয়। একটা মমতা বালা মিথ্যা ঠাকুর, একদম। এক মিনিট। মমতা বালা ঠাকুরের কাছে একটা ছোট্ট 30 সেকেন্ডের উত্তর চাই। আপনিও একজন হিন্দু শরণার্থী, মানে আপনিও বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীও এসেছেন, তাই তো? অবশ্য আমি জানতে চাই আপনি সিএ এর আবেদন করবেন? শুনতে পাচ্ছি না। না, আমি কেন করতে যাব? আমার তো এই দেশেই জন্ম, Exactly. এবং আমি কেন বাংলাদেশি না? আমি তো আমার আপনাকেও CA এর পূর্বপুরুষকে জন্য apply করতে হবে। আমি দিচ্ছেন? কেন অ্যাপ্লাই হুমকি করতে যাব? দিচ্ছেন? Just রাজ্যসভার সাংসদকে হুমকি দিচ্ছেন? আপনি কি তাহলে হুমকি দিয়ে না, আমাদের না, পেশাব না, 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 আপনি কি করে বলছেন? আপনি কি করে বলছেন? আমরা বলছি যে আমরা রাজ্যসভার করবো না। সাংসদকে হুমকি দিচ্ছেন একদম মানে না, আরে? নোট করে রাখুন। ছোট ভাইয়ের মতো বলছি, আপনাকেও ছোট করতে ভাইয়ের হবে। মতো বলছি, ছোট এটা ভাইয়ের বলেন। মতো বলছি, বেশ, আপনাকেও করতে আমরা হবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। মমতা বালা ঠাকুর, আপনার মূল্যবান সময় আপনি আমাদের দর্শককে দিয়েছেন, আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এনকেটিভি বাংলার এই সময় অনুষ্ঠানকে। আধ ঘন্টা সময় আমরা এইটুকু যা বুঝতে পেরেছি আমাদের এই 4 জন অতিথির বক্তব্যে, যে সিএ যারা করবে না তাদেরকে করিয়ে ছাড়বে বিজেপি, কিন্তু ভারতবর্ষের মানুষ সিএতে আবেদন করছে না। এখন আমরা দেখব হোয়াট ইজ নেক্সট। একটা বিরতির পর ফিরছি আমার দ্বিতীয় টপিক নিয়ে, খুব গুরুত্বপূর্ণ, দেখতে ভুলবেন না। ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আপনাদেরকে জানাবো একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের ডোডায় সোমবার রাতে যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে তাতে 4 জন বীর জওয়ান তারা শহীদ হয়েছেন, এবং তার মধ্যে একজন আমাদের দার্জিলিংয়ের আমাদের অত্যন্ত ঘরের ছেলে বলতে হবে, তিনিও শহীদ হয়েছেন। তার পরিবারের শোকের ছায়া, আমরা গোটা বাঙালিরা আজকে শোকস্তব্ধ। কিন্তু এই ডোডার ঘটনাটাকে সামনে রেখে যখন আমরা একটু রিসার্চ ওয়ার্ক করতে বসলাম, তখন দেখলাম যে নরেন্দ্র মোদী যা বলছেন, বিশেষ করে ভোট পর্বে অন্তত যা বলে গেছেন, বাংলায় বলে গেছেন, তার সঙ্গে হিসেব মিলছে না। কেন সেটা আপনাদেরকে এক কথায় বলি। তিনি বলেছিলেন যে 370 ধারা রদের পর, বিশেষ করে অমিত শাহ কথাটা বলে গিয়েছিলেন যে জম্মু কাশ্মীরে শান্তি ফিরেছে। শান্তির সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, শান্তির সঙ্গে হিংসা হানাহানির কোনো সম্পর্ক নেই, ঠিকঠাক উল্টো। কিন্তু আমরা হিসেব কষে দেখলাম যে বিগত 2 মাসে, শুধু জুন জুলাই এই 2 মাসে জম্মু কাশ্মীরে কম বেশি 18 থেকে 20টি এনকাউন্টারে ঘটনা ঘটেছে, 50 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। একে কি শান্তি বলা যায়? আমি জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে রক্ত আর শান্তি কখনো সমার্থক হতে পারে না, কখনো এক সরল রেখায় চলতে পারে না। সেই জায়গা থেকে আজ এই বিষয়টা আমরা 8টার এই টপিকে আমরা নিয়ে এসেছি, এবং পলিটিক্যাল
এবং অ্যানালিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এবং এই পর্বে আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য। আমি প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। উৎপলবাবু, আপনাকে স্বাগত। আমি প্রথমে চলুন আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাই, তথ্য সমৃদ্ধ প্রতিবেদন দেখাই, এবং তারপরে আমি গোটা বিষয়টি নিয়ে আলোচনায় আসবো। দেখুন। অশান্ত ভূস্বর্গ, ৩৭০ ধারা রদের পর জম্মু কাশ্মীরের শান্তি ফিরেছে বলে লোকসভা ভোটের সময় ঢাক বাজিয়েছেন মোদি শাহরা, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কাশ্মীরে গত ৩২ মাসে ৫০ জন জওয়ান শহীদ। সোমবার রাতে জম্মু কাশ্মীরের ডোডা জেলার দেশায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৪ জওয়ান শহীদ হয়েছেন, যার মধ্যে একজন ব্রিজেশ থাপা, দার্জিলিংয়ের বাসিন্দা। ব্রিজেশের মৃত্যুতে পাহাড়ের শোকের ছায়া। लास्ट बात संडे में हुआ था 9:30 बजे सुबह। तो उस टाइम वो बोल रहा था कि वो एक दिन पहले ऊपर से नीचे आया था, ऊपर पहाड़ी से, और दूसरे दिन फिर उसको वापस उधर ही जाना था क्योंकि कोई खबर है करके उनको बोला था कि ऊपर मेरे को जाने का आदेश मिला हुआ है। तो फिर वो मैं 9:30 बजे बात किया, वो बोल रहा था मुझे 11 बजे स्टार्ट करना है यहाँ से। तो वो और 6 या 7 घंटे का क्लाइंब करना है ऊपर चढ़ के, ऊपर के, क्योंकि वो रोड नहीं है वहाँ पर, तो ऐसे जंगल के रास्ते ऊपर जाना होता है 14 को, और ये 15 को नाइट को ये हुआ है। फौजी गाड़ी में मैं आगे बैठता था और पीछे बैठते थे बच्चे थे, तो वो बोलता था किसी दिन मैं भी आगे के उसमें सीट में बैठूंगा करके बोलते थे। उसने इंजीनियरिंग कर रखा है, बीटेक किया हुआ है, तो उन्होंने बोला था, लेकिन वो बोला नहीं मैंने आर्मी में जाना है। तो हमेशा मेरा भी कोई आर्मी का जैसे जैकेट वगैरह है वो भी लगा के वो घूमते थे। हाँ, এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হেলিকপ্টারে চলছে সেনার টহল। কখনো সেনা কনভয়ে, কখনো আবার সেনার গাড়ি লক্ষ্য করে গোলাগুলি। কাঠুয়া, কুলগাম সহ উপত্যকার একাধিক এলাকায় চলতি মাসেই সেনাবাহিনীর উপর হয়েছে জঙ্গি হামলা। এ নিয়ে শুরু শাসক বিরোধী চাপানুতোর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা। রাহুলের মন্তব্য, এমন ভয়াবহ ঘটনা দুঃখজনক ও উদ্বেগজনক। ক্রমাগত সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরের জরাজীর্ণ অবস্থাকে প্রকাশ করছে। বিজেপির ভুল নীতির ফলে আমাদের সেনা ও তাদের পরিবার ভুক্তভোগী। মল্লিকার্জুন খার্গের মন্তব্য, গত ৩৬ দিনে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য দেশের নিরাপত্তা কৌশলে সতর্কতামূলক পুনর্নির্মাণ প্রয়োজন। আমরা আমাদের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন হতে দিতে পারি না। জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে মোদী সরকারের বিরোধিতায় একই সুর বামপন্থীদের গলাতেও। लग रहा है कि पूरा जम्मू रीजन जो है वो उबाल पर है। दैट्स अ मैटर ऑफ एक ऐसी सिचुएशन बन रही है जो कंसर्न हम सब फील कर रहे हैं, और इसीलिए मेरा मशवरा है सरकार से कि वो ऑल पार्टीज मीटिंग बुलाए और हमें बताए, पॉलिटिकल पार्टीज को, सिविल सोसाइटी के लोगों को, कि आखिर ऐसा क्यों हो रहा है। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। मुल्क से जवान आते हैं अपनी ड्यूटी करने के लिए, वो यहाँ से ताबूत में वापस चले जाते हैं, और इसका रिस्पॉन्सिबल कौन है? अगर आप कहते हैं मिलिटेंसी खत्म हुई है, तो जम्मू में क्या हो रहा है? जम्मू में इतने लोग क्यों मारे जाते हैं? मुझे लगता है कि ये इसका नोटिस होम मिनिस्टर को लेना चाहिए, इसका नोटिस डिफेंस मिनिस्टर को लेना चाहिए। বিজেপির তরফে পাল্টা দাবি, এসব পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস। जो भी पाकिस्तान स्पॉन्सर टेररिज्म होगा, हमारा सरकार इसको जवाब देगा। जम्मू कश्मीर में शांति आए है और शांति को बहाल रखना हमारा कर्तव्य बनता है। हम हर तरफ का जो भी पाकिस्तान से साजिश होगा, हम लोग उसका जवाब दूंगा। শেষ 2 মাসে জম্মু কাশ্মীরে হওয়া এনকাউন্টার এক নজরে। 9 জুন স্থান রিয়াসি, 10 জন নাগরিক নিহত হয়েছিলেন। 11 জুন ডোডা, 6 জওয়ানের মৃত্যু। 12 জুন কাঠুয়া, 1 জওয়ান নিহত। 7 জুলাই কুলগাম, 2 জওয়ান নিহত। 8 জুলাই কাঠুয়া,
5 জওয়ান নিহত। 16ই জুলাই ডোডা, সেখানেও 4 জওয়ানের মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। এই প্রতিবেদনের পর আমি প্রথম প্রতিক্রিয়ার জন্য যেতে চাইব নিঃসন্দেহে লেফটেন্যান্ট জেনারেল প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্যের কাছে। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আমি প্রথমে বিজেপি মুখপাত্রের কাছে জানতে চাই, আমাদের কজন সেনা জওয়ান মারা গেছেন? আপনি কি শুনলেন প্রতিবেদনে, বা আপনার কাছে কি তথ্য রয়েছে? এক কথায় উত্তর চাইব। 32 জন বললো না, টোটাল 32 জন, মানে বিগত 24 ঘন্টা 48 ঘন্টায় 4 জন সেনা আমাদের মারা গেছেন, তার মধ্যে বাংলার একজন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। আমি একটু আমার মোবাইলটাকে এই মুহূর্তে, আমি এই ছবিটাকে আগে স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাতেই পারতাম, কিন্তু আমি এটা আমার মোবাইলে এই কারণে দেখাচ্ছি যে এই মুহূর্তে লেটেস্ট আপডেটটা আপনাদেরকে যাতে দেখাতে পারি। দেখুন, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল, আমাদের দেশের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল। এই টুইটার হ্যান্ডেলে কোথাও, আমাদের দেশের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, কোথাও দেশের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে এখানে আমরা দেখতে পাচ্ছি না যে, এবং আপনারা জানেন যে গতকাল 100 মিলিয়ন ফলোয়ার্স তার ক্রস করেছে, কিন্তু কোথাও দেশের প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আমরা এটা দেখতে পাচ্ছি না যে তিনি আমাদের দেশের 4 জন সেনা জওয়ান শহীদ হওয়ার পরে তিনি একটা কন্ডোলেন্স জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কন্ডোলেন্স জানিয়েছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তার কোথাও কন্ডোলেন্স নেই। প্লিজ চেক, প্লিজ চেক। আমি এই প্রশ্নটা নিঃসন্দেহে তুলে রাখতে বলছি মণিকাঞ্চন পালের জন্য, কিন্তু তার আগে উৎপল ভট্টাচার্যের কাছে আমি একটু যেতে চাইব। স্যার, আপনাকে আমার আজকের অনুষ্ঠানে নেওয়া কোনো রাজনৈতিক আলোচনার জন্য নয়, আমি শুধু এটুকুই জানতে চাই, 370 ধারা রদের পর সবচেয়ে বেশি যারা প্রমাদ গুনতে শুরু করেছে সেই দেশটির নাম পাকিস্তান। এটা স্বাভাবিক যে পাকিস্তান ভারতের সঙ্গে চক্ষুশূল, ভারতের সঙ্গে তারা শত্রু সম্পর্ক বজায় রেখেছে বা রাখবে, বা আগেও রেখেছে। কিন্তু ভারতে 32 দিনে 50 জন সেনা জওয়ানের শহীদ হওয়ার ঘটনাকে আপনি কি নর্মাল বলে মনে করেন? পেছনের দিকে যাই, অগস্ট 2019-এ আর্টিকেল 370 বাতিল করা হয়েছে। অগস্ট 2019 থেকে এই বছর টুরিস্ট সিজন পর্যন্ত যেখানে সব থেকে বেশি মিলিটেন্সি হতে এরিয়া হয়, দ্যাট ইজ কাশ্মীর, নর্থ কাশ্মীর, সাউথ কাশ্মীর। তার মানে বানিহাল ক্রস করে আপনি বরাবর চলে যান শ্রীনগর, বারামুলা, কুপওয়ারা, তেহগাম, যেখানে ট্রুপ ডেন্সিটি বেশি, মিলিটেন্সি বেশি হয়, সেখানে আপনি যদি দেখেন গত 2.5 বছরের মিলিটেন্সি অনেক কমে গেছে। সেই কমাতে মানে স্ট্র্যাটেজিক শিফট অফ আওয়ার অ্যাডভার্সারি, মানে যেটা ঝেলাম আরো নর্থ সাউথে যে মিলিটেন্সিটা হতো বেসিক্যালি বাই দ্য লস্কর-e-তৈবা, জেএসএম মোহাম্মদ and Hizbul Mujahideen along with the foreign militancies from Afghanistan, সেটা অনেক কমে গেছে। সেটা যদি আপনি ক্যাজুয়ালিটি ফিগার দিতেন, ফ্রম 2010 থেকে 2019 পর্যন্ত, 2019 থেকে এখন পর্যন্ত, মানে আর্টিকেল 370 আগে আর পরে, তাহলে দেখতেন অনেক কমেছে। চেঞ্জিং ট্যাকটিক্স যে কথাটা বলছি, নাও দে হ্যাভ শিফটেড টুয়ার্ড, ইনস্টেড অফ ঝেলাম, তবি, চেনাব, রবি, ওই জায়গাগুলোতে যেখানে কম্পারেটিভলি ট্রুপ ডেনসিটি কম, যেখানে এলসি কম, মানে লাইন অফ কন্ট্রোল কম, ইন্টারন্যাশনাল বর্ডার বেশি, সেইখান দিয়ে ওরা অ্যাবাউট 70-80 জন টেররিস্ট পাঠিয়েছে, সাপোর্টেড বাই লস্কর-e-তৈবা, আকবর-e-তৈবা, মানে বিভিন্ন রকম নাম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট।
আচ্ছা, আর বিশেষ করে দোদা, পিস টাওয়ার, রিয়াসি এই এরিয়াটা, যেটাকে আমরা আর্মি ল্যাঙ্গুয়েজে হ্যান্ড বলি, জম্মু কাশ্মীর আর ওটাকে হ্যান্ড বলি আমরা। অনেকে বলে তুই জম্মুতেও কাজ করেছিস, কাশ্মীরেও করেছিস, হ্যান্ডেও করেছিস, মানে ম্যাক্সিমাম হ্যাপনিংস হচ্ছে এখন হ্যান্ড এরিয়ায়। তো এইখানে এরা যে শিফট করেছে, সত্যি কথা, ইনিশিয়ালি প্রথম অ্যাটাক আপনি যেমন বললেন 9ই জুনে কি ছিল, দুটো জিনিস, মোদি 3.0 সেই দিনই ওথ নিচ্ছিলেন। আর যদি মনে থাকে যারা ক্রিকেট লাভার্স স্পেশালি, 9 জুন নিউ ইয়র্কে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ হচ্ছিল, ওয়ার্ল্ড কাপ হচ্ছিল। এই কথা দুটো এই জন্য বললাম, যখন মোদির ওথ হচ্ছিল তখন অনেক মানে বাংলাদেশ দেশ, তারপরে অনেক দেশ থেকে অনেক প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আমাদের দেশে এসেছিলেন। ওই খেলাটাও সেদিন হচ্ছে। মানে মিলিটেন্সি মানে কি, এমন সময়, এমন দিনে, এমন এতে করবে যাতে ওদের প্রচারটা সারা পৃথিবীতে হয়। মানে স্যার আপনি যেটা বলছেন এটা মিলিটেন্টদের একটা পুরনো স্ট্র্যাটেজি, একটা পুরনো সত্তা। আমরা জানি যে এমন দিনে কিছু ধুম মাচাও বা এমন দিনে এমন একটা কিছু করো যাতে গোটা বিশ্বের কাছে তার একটা নজির সৃষ্টি করা যায় বা বার্তা দেওয়া যায়। যে দিনগুলো বা যে ঘটনাগুলোর সঙ্গে আপনি সংযোগ করার চেষ্টা করছেন সেই দিনগুলোতে সত্যি সেগুলো ছিল। কিন্তু আমার প্রশ্ন খুব স্পষ্ট, এই যে 50 জন সেনা জওয়ানকে আমরা হারালাম, এইটা কি কোথাও মোদির কাশ্মীর নীতির শান্ত হওয়ার বার্তার সঙ্গে সাযুজ্য রাখছে? আমি এটা নিয়ে আরো আলোচনায় আসবো, কিন্তু তার আগে মণিকাঞ্চন পাল, আপনার কাছে জানতে চাইবো। মণিকাঞ্চন দা, দেশের প্রধানমন্ত্রীর দেশের 4 জন সেনা জওয়ান, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময়টুকু নেই? প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে একজন বাঙালি মারা গেছে গতকাল, তার জন্য হয়তো তুমি শোটা করছো। বাঙালি মারা যায়নি, 1 মিনিট, বাঙালি মারা যায়নি, আমার দেশের সেনা জওয়ান মারা গেছে। বলতে দাও না, আমার দেশে তোমার এত ছোট করে ভাববেন না, বাঙালি হিসেবে শো করছি নয়। আরে দাঁড়াও, বলতে দাও। তুমি কেন বলছি আমি কথাটা, রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তুমি এক্স হ্যান্ডেল দেখালে, আমিও একটা এক্স হ্যান্ডেল দেখাচ্ছি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 9ই জুলাই যে প্রথম যখন এই অ্যাটাকিংটা শুরু হলো সেই জন্য টুইট করে, ওটা তার ডিউটির মধ্যে পড়ে, একদম ওটা তার ডিউটির মধ্যে পড়ে। কিন্তু আমার দেশের চৌকিদার, আরে আমি বলছি আমার দেশের চৌকিদার, ভাই বলতে দাও। এইবার যখন আমরা দেখি যে দেশের প্রধানমন্ত্রী তার মানে 100 মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে তার সংখ্যা, মানে হচ্ছে না 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 না, আপনি ভুল করছেন। আমি খুব পরিষ্কার ডেডিকেটলি বলছি, দেশের চৌকিদার, দেশের প্রধানমন্ত্রী আমার দেশের 4 জন সেনা জওয়ানের মৃত্যু নিয়ে কন্ডোলেন্স জানাবেন। এটাই বলছো? না না না, আমার প্রশ্ন, যেদিন আমার দেশের প্রধানমন্ত্রী তাদের পরিবারের প্রতি শোক বার্তা জানাবেন, এটাই আমাদের কাছে কাম্য। এর মধ্যে আলাদা করে বার্তা দেবা বা তাকে বোঝানোর কিছু নেই, উনি আগেও করেছেন, কিন্তু আজ কেন নয়? কারণ কাশ্মীর নীতি কি চ্যালেঞ্জের মুখে? কাশ্মীর নীতি কি চ্যালেঞ্জের মুখে? নালে চুপ করে থাকি। বলুন বলুন। আমি রিকোয়েস্ট করছি, আমাকে ইন্টারাপ্টেড অন্তত 2 মিনিট সময় দেওয়া হোক। 2 মিনিট, বেশি না, 2 মিনিট সময় দেওয়া হোক। বিষয় হচ্ছে প্যানেলে অনেকটা টাইম, যে 5ই আগস্ট 2016 থেকে 5ই সেপ্টেম্বর 2019 পর্যন্ত এই জম্মু কাশ্মীরে 124 জন সিভিলিয়ান মারা গেছিল পাথর ছোড়াতে এবং প্রোটেস্টে। আপনি বলুন 2019-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত কজন পাথর ছোড়া হয়, আর্মিদের পাথর ছোড়া হয়? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনি বলুন যে যেখানে 2022-এর 186 জন মিলিটেন্ট মারা গেছিল, তার আগে কতজন করে মারা যেত? নাম্বার 3 হচ্ছে ভারতবর্ষের স্বাধীন হওয়া থেকে, আপনি জানেন আপনি কি বলছেন? আমি বলছি মণিকাঞ্চন দা, আপনি বলছেন কংগ্রেস আমলে কতজন মারা যেত আর এখন কতজন মারা যায়, আপনি আমাদের সেনা জওয়ানের সঙ্গে তুলনা করছেন। আরে 2022 আপনি কি বলছেন আপনি জানেন? আমি কি বলছি, আপনি কি বলছেন আপনি জানেন? আপনার এই ভার্সনের জন্য দেশের সেনাবাহিনীতে যোগদানের সংখ্যা কমে যাবে। আপনার এই স্ট্র্যাটেজিতে দেশের সেনাবাহিনীতে যাওয়ার প্রবণতা কমে যাবে। আরে প্রবণতা না, আরে কংগ্রেস আমলে, আরে বাবা কংগ্রেস, আরে না না মণিকাঞ্চন দা প্লিজ, আমি বলেছিলাম প্লিজ আমি বলছি না না, আমি অ্যালাউ করতে পারি না।
আমি allow করতে পারি না। অ্যাব্রোগেশন হওয়ার পর 2022-এ শুধু 186 জন উগ্রপন্থী মারা গেছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আর এই 2019-এ যখন 370 ধারা উইথড্র হয়, ভারত ওই জম্মু কাশ্মীরে ইনভেস্টমেন্ট হয়েছিল 14,000 কোটি টাকা। 2019 থেকে এখন পর্যন্ত জম্মু কাশ্মীরে ইনভেস্টমেন্ট হয়েছে 81,122 কোটি টাকা। চিন্তা করুন কেন হয়নি। জম্মু কাশ্মীরে 2023-এ ফরেন ট্যুরিস্ট এসেছে 1,88,00,000, তাদের টার্গেট 2024-এ 2 কোটি টাকা। কোনো অ্যাক্সেশন রিলেটেড যে পাকিস্তান এসে জম্মু কাশ্মীর দখল, পাকিস্তানের কাশ্মীর, সেই রিলেটেড কোনো স্টেটমেন্ট আপনি 5 বছরে শুনতে পারবেন না। আপনি কোনোদিন শুনতে পারবেন না যে এই যারা দীর্ঘদিন ধরে হুরিয়াত কনফারেন্স পাকিস্তানের হয়ে আপনার এই উন্নয়নের ফিরিস্তিতিতে এই 50টা পরিবারের কান্না চাপা পড়ে যাচ্ছে না তো? এই 50 জন শহীদ জওয়ানের পরিবারের কান্না চাপা পড়ে যাচ্ছে না তো? বিষয় যেটা হয়েছে সেটা ফলো আগে রাখবেন। যেখানে যেটা সেটাও ফলো রাখবেন। লেফটেন্যান্ট সাহেব যেটা বললো, আগে যেখানে মিলিটেন্ট অ্যাটাক হতো কাশ্মীরে হতো, কিন্তু গত 32 দিন, আমি লিখে রেখেছি টার্মটা, 36 দিন খারগেজি যেটা বলেছেন, গত 36 দিনে আমি মনিকাঞ্চন 1 মিনিট 2 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আমি একটু কংগ্রেসের কাছে যাই। মনিকাঞ্চন মনিকাঞ্চন 1 মিনিট দাঁড়ান। আরে কে কতক্ষণ বলবে? আমি সঞ্চালক, আমি ঠিক করবো, প্লিজ। না আমি আপনাকে প্লিজ বলছি, প্লিজ। আমি পরিষ্কার জানতে চাই সুমনদা, আরে বাবা 2019 সালে ওই ঘটনা দেখার পর 40-42 জন শহীদ জওয়ানের মৃত্যুর পর বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার প্রতিশোধ নিতে পেরেছিল বলেই তো জাতীয়তাবোধের ধ্বজায় নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন। আপনারা বলেছিলেন, কংগ্রেস বলেছিল। আমি বলছি যে আজকে সেই বিজেপিকেই তার সামনে এইরকম একটা চ্যালেঞ্জিং প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কেন? আমি এই প্রশ্নটার উত্তর জানতে চাই। রাহুল গান্ধী বলছেন যে ফেলিওর কাশ্মীর নীতি, ফেলিওর। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের ফেক ন্যাশনালিজম নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। উনি চৌকিদার, উনি দেশকে বাঁচিয়ে রাখবেন, উনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে, প্রফেশনালদের রক্ষাকর্তা, উনি সব ঠিক আছে, এগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু দিনের শেষে চৌকিদার চোর হ্যায়। 1 2 নম্বর হচ্ছে 370 ধারা রদের পরেও আজকে যে ঘটনা নিয়ে আপনারা প্যানেল ডিসকাশন করছেন, কেন সেটা করতে হচ্ছে, এটাকে আমি বলবো নরেন্দ্র মোদী সরকার এবং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের বিফলতা। তারা যাদের আমরা মৃত্যুর পরে শহীদ বলি, সেই সব সৈন্যদের যতটা প্রোটেকশন দেওয়া দরকার, যতটা ইনফ্রাস্ট্রাকচারাল কমফোর্ট দেওয়া দরকার, এই নরেন্দ্র মোদী সরকার এবং রাজনাথ সিং এর প্রতিরক্ষা মন্ত্রক দিতে পারে। আপনাদেরও মনে রাখা উচিত যে আপনারা একটা বুলেট প্রুফ জ্যাকেট পর্যন্ত দিতে পারেননি, এটাও আপনাদের মনে রাখা দরকার। 2, আপনারা বলছেন 2 মাসে কতগুলো এনকাউন্টার হয়েছে, বিভিন্ন ধরনের ডেটা দিয়েছেন, খুব ভালো কথা। দেখুন, প্রধানমন্ত্রী টুইট করবেন, শহীদদের প্রতি সমবেদনা জানাবেন, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাবেন, এটা আপনি সেই প্রধানমন্ত্রীর কাছে কি করে আশা করেন? যে প্রধানমন্ত্রী একটা নির্বাচন লড়ার জন্যে একটা ভয়ঙ্কর উগ্রপন্থী হানার ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, সেই প্রধানমন্ত্রীর থেকে আপনি 2 লাইন শ্রদ্ধা কোনোদিন আশা করতে পারেন না। রাজনাথ সিং কবে কোথায় লিখেছে না লিখেছে, ইট ইজ ইমেটেরিয়াল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন, নিজের এক্স হ্যান্ডেলে সমবেদনা জানাবেন, এটাই হচ্ছে কালচার। আর এই ষড়যন্ত্র এই অনেক ডিপ রুটেড। এই ষড়যন্ত্রের মূলে যেতে হলে আপনাকে সেই নোটবন্দিতে চলে যেতে হবে। নোটবন্দির একটা প্রধান কারণ ছিল যে ফেক কারেন্সি, 2 নম্বরই টাকা পয়সার সার্কুলেশন বন্ধ হলে উগ্রপন্থা বন্ধ হবে। উগ্রপন্থা বন্ধ হবে, এটা নরেন্দ্র মোদী একটা বড় কারণ দেখিয়ে নোটবন্দি করেছিলেন। কিন্তু আজকে বোঝা যাচ্ছে সেই নোটবন্দিও উগ্রপন্থাকে বন্ধ করার জন্য নয়, সেই নোটবন্দিও করা হয়েছিল কোনো একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। জওয়ানের শহীদ হওয়ার খবর আমরা পেয়েছি, তার পরিবারের পক্ষ থেকে তার মায়ের একটি বক্তব্য আমি শোনাবো, তারপর আমি পার্থপ্রতিম রায়ের কাছে আসবো। শোনাই।
11 o'clock को पता चल गया था। ऐसे तो हुआ इंसिडेंट आई थिंक 9 o'clock के करीब, तो दे टोल्ड अस अराउंड 11 o'clock। तो उनके सीईओ ने फ़ोन किया था, जो पेरेंटल यूनिट का सीईओ है उन्होंने फ़ोन किया था। तो हमको ये मतलब वी कुडंट बिलीव ओनली, क्योंकि ऐसे तो हमको पता था वो ऑपरेशन के लिए जा रखा है करके। तो कितने साल से ब्रिजेश है सर्विस में? सर्विस में अभी हो गया उसका 5 years, 5 years होने वाला था अभी। कितने साल का था वो अभी 26 कंप्लीट हो गई, 27 में स्टार्ट करता। तो लास्ट कब बात हुआ उसके साथ? संडे बात हुआ था अराउंड 9 o'clock। क्या बोल रहे थे? क्या? तो 11 o'clock को जा रहा था ऊपर, क्योंकि इनका जहाँ पे इनका वो है यूनिट जो उसका था, वहाँ पे वहाँ से वहाँ तक ही गाड़ी जाता है। उसका जो कंपनी है वहाँ पे वो पैदल ही जाना पड़ता है, वो 7-8 hours का चलना पड़ता है उनको। तो एवरी टाइम उधर चल के फिर वहाँ सबसे यंग एंड मतलब यंग ऑफिसर्स को वहाँ। আমি পার্থদার কাছে আসতে চাইবো। পার্থদা, এই মায়ের চোখ মুখ আমি দেখছিলাম, এই মাকে দেখে মনে হচ্ছে যে তিনি একজন, মনে হওয়া নয় মানে আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি তিনি বীরের মা, বীর সন্তানের মা। তিনি তার বক্তব্যে পরিষ্কার সেটা ফুটে উঠছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটে কিন্তু কোথাও রাজনীতির কথা নেই, তিনি শুধুমাত্র কন্ডোলেন্স জানিয়েছেন। কংগ্রেস পরিষ্কারভাবে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দেখুন, আমি সিম্পলি দুটো কথা বলবো, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যেখানে রাজনৈতিক ডিভিডেন্ড দেখেন সেখানে তিনি টুইট করেন, সেখানেই তিনি সংবাদ মাধ্যমে আসেন, কৃতিত্ব নেন। কিন্তু যখন কোনো অন্য ধরনের ঘটনা ঘটে, তিনি তার ইমেজ নষ্ট করতে চান না, তখন প্রতিরক্ষা মন্ত্রী, কোথাও রেলমন্ত্রী দুর্ঘটনার দায় বা এই ধরনের ঘটনার দায় নেন বা কন্ডোলেন্স জানান, তিনি এড়িয়ে যান। এবং আমরা দেখেছি মণিপুরের ক্ষেত্রে একই প্রধানমন্ত্রীর ভূমিকা, আমরা রেল দুর্ঘটনার ক্ষেত্রেও দেখেছি একই ধরনের ভূমিকা। এবং জওয়ানদের নিয়েও যেখানে রাজনীতি করার সুযোগ আছে, সেই পুলওয়ামায় তিনি রাজনীতি করেছেন। এখানে রাজনীতি করার সুযোগ নেই, যেহেতু তার ব্যর্থতা সামনে চলে আসছে, তাই তিনি এড়িয়ে যাচ্ছেন। জম্মু কাশ্মীর সহ, শুধু জম্মু কাশ্মীর কেন, যেখানে চীনের আগ্রাসন থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারছি না, সেই জায়গাগুলো নিয়ে আমাদের দেশের কি ভূমিকা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আমরা শুধুমাত্র শহীদের মায়েদের কান্না, তাদের চোখের জল দেখছি। সেই কান্না নিবারণের কোনো রাস্তা দেশ আমাদের। আমার মনে হয় যে আগামী যে বাজেট অধিবেশন রয়েছে আগামী 23 তারিখ থেকে, সেখানে আমার মনে হয় বিরোধীরা এই বিষয়গুলো তুলবে। আর যদি না তোলে তাহলে আমরা বুঝবো যে বিরোধীদের রাজনীতিটাও হয়তো বিরোধিতা, অন্ধ বিরোধিতার কারণে। আমরা নজর রাখবো যে দেশ কোন দিকে এগোচ্ছে, কারণ আমরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আমরা নজর রাখাই আমাদের কাজ, প্রশ্ন করা আমাদের কাজ। উত্তর পাই না পাই, প্রশ্ন করতে আমরা ভুলি না। আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবারও দেশের 4 যে বীর সন্তান যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা এনকেটিভি বাংলার পক্ষ থেকে সমবেদনা জানাই, তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।